বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কবলিত ফেনীতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বানের জলে তলিয়ে গেছে মহাসড়ক এলাকা। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে দেশ। প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে। প্রথমত আমি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ দিই তার এমন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, পানি কমতেই কুমিল্লাতে এবং ফেনীতে লাশ ভেসে উঠছে। চরমভাবে খেপে গিয়েছে কিন্তু সেনা প্রধান এবং ডক্টর ইউনূস। সেই সাথে কিন্তু ভারতের জন্য খারাপ সংবাদ হতে পারে এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যম। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। সেই সাথে কিন্তু সামনে শেখ হাসিনার জন্য সুসংবাদ নিয়ে এসেছে এবং সমন্বয়কদের জন্য কিন্তু বড় একটি দুঃখের সংবাদ হতে চলেছে এবং তাদের প্ল্যান কিন্তু নষ্ট হয়ে যেতে চলেছে এমন জানিয়েছে কিন্তু ভারতের গণমাধ্যম এবং ভারত। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। আমি আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদকে ধন্যবাদ দিই তার এমন বক্তব্যের জন্য। রাষ্ট্র টু রাষ্ট্র ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক, ম্যান টু ম্যান, যেটা ম্যান টু ম্যান, সেটা বলবৎ থাকা জরুরি। আমাদের যে কোনো প্রয়োজনে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ভারত সাপোর্ট করেছে। ভারতে যে আন্দোলনটা হচ্ছিল আমরা সেখানে কথা বলেছি, আমাদের এই সম্পর্কের জন্য টিকে থাকে। তবে পলিটিক্যাল লেভেলে আমরা আমাদের যে ন্যায্য হিস্সা সেটা কিন্তু বুঝে পেতে চাই। দর্শক, ত্রিপুরা হঠাৎ করে আলোচনা এসেছে, কারণ আমরা বর্তমানে বাংলাদেশে যেই বন্যাটা ফেস করছি রাইট নাও, বাংলাদেশের বিভিন্ন জেলায় সবকিছুর কিন্তু ওই গোড়াটা ত্রিপুরাতেই। তো ত্রিপুরার যে মন্ত্রী ছিল আমাদের এই ডম্বুর বাদনিয়া, তিনি বলছিলেন যে তারা এটা খোলে নাই, এটার সিস্টেমটা এমনভাবে হয়েছে যেটা নির্দিষ্ট পরিমাণের উপরে গেলে এটা অটোমেটিক খুলে যায়, ওভারপাস হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কিন্তু তাদের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করে নাই। বাংলাদেশের বক্তব্য হচ্ছে, আমাদের যিনি উপদেষ্টারা আছেন নাহিদ ছাড়াও বাকিরা বলছেন যে আমাদেরকে অ্যালার্মিং ছাড়া তারা যে কাজটা করছে সেটা করতে পারে না। তবে এবার দ্বিতীয় ধাপে ত্রিপুরাতে এই মুহূর্তে মানবিক সংকটটা বিশাল আকার ধারণ করছে। আসলে মোদির রাজ্যে মোদির কিছু মন্ত্রী এমপি ছাড়া বাকিরা আমজনতা তারা আসলে খুবই বিপদে আছে। তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে। আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য। ভাই, আমি গরিব মানুষ, আমি 2-4টা পয়সা সেই ফান্ডে দিব, কারণ এটা দরকার। গরিব মানুষ টু গরিব মানুষ, আমাদের ভালোবাসা ঠিক থাকুক। প্রয়োজন হলে বাংলাদেশ থেকে ভারতের সিকিম এবং ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার ফেসবুক এক পোস্টে সে লিখেছে, বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট এবং দেশ রক্ষায় ঐক্যবদ্ধ আমরা এবং যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংগ্রামী ছাত্র জনতা, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম করে সারা বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোতে ছুটে গিয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি এবং দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো। প্রয়োজন যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে সিকিম, ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাবো। 1997 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে। ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিদাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি, জামাত, ট্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করতো। এখন কোনো কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি। বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায়, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায়, এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালাই যাইতেছে, কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে পড়ছে, তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নিবে। যেমন তারা 7ই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থারও একটা বড় মুশকিল পড়ে গেছে। তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারতেছে না। প্রফেসর ইউনূস জঙ্গি, এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ করে যাবে, দিনের পর দিন করবে, একটার পর একটা করে যাবে। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে, মানুষজনকে সরাইতে হবে, এবং পুরা প্রশাসন, পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে। তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোকরা বানাই দিছে। এখন তাদের একটাই মিশন, তা হলো প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দা ফেলা।
এই বাঁধ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা। তো যাই হোক, আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো? না, এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। তৃতীয় দেশ থেকে কাঁচামাল আনলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়, শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন। আমাদের সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো। ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন, না রাখতে বলবেন, কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না, কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য। ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, খুব ভালো করছে। আর যেন না খোলে। ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না, চালাইস না, আমরা খুব খুশি। না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এক্ষুনি বাতিলযোগ্য সেগুলো বাতিল করেন। মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, সব বাতিল করেন। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব, যা তারা বহুযুগ মনে রাখবে। আর কি করব? ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময়। ভারতের কাছে পানি পাওয়া, যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দেন। বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী লাখো মানুষ। উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে 2 জন, রাঙ্গুনিয়ায় 1 জন, হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 1 জন। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। ঘরবাড়িতে জমে থাকা কাদা, ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কমছে নোয়াখালী ও ফেনীর মোহরী নদীর পানি। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। 388টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষ। বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে। কমেছে খোয়াই, কোরাঙ্গি ও সোনাই নদীর পানি। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। মৌলভীবাজার জেলার 4টি নদীর পানি কমেছে, তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। অনেকে বাড়িঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ভারত বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের যেই সভানেত্রী আছেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গ। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখনও ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিল। পরবর্তী সময় তারা আবারও বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। দিন শেষে যখন সারা পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে অনেকটা শঙ্কায় ছিল যে তিনি আসলে কতদিন থাকতে পারবেন, কারণ যে পাসপোর্টটা তিনি ইউজ করছিলেন অলরেডি সেটা বাতিল করা হয়েছে। আর সেই পাসপোর্টটার মেয়াদ ছিল 45 ডেজ, মানে 45 দিন কোনো বাধা ছাড়া ভারতে তিনি থাকতে পারেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য বাংলাদেশ। তবে
আসলে কি আইনগুলা একে আছে নাকি পরিবর্তনের সুযোগ আছে? তো এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই সকল ছেলেরা অথবা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ভাবছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারত থেকে বিচার করা হবে অথবা মোদির সরকার শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবেন, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ভারতের একটা জিনিস আছে অন্যরকম, আমি বলি তাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি যাই হোক, পররাষ্ট্রনীতিতে বা বহির্বিশ্বে তাদের মিত্র শক্তির ব্যাপারে তাদের ক্যারেক্টারটা বিরোধী দল সরকারি দল সবাই কিন্তু একটা ক্যারেক্টার। শেখ হাসিনা ইস্যুতে এই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস আরও যারা আছেন সবাই একজোট হয়েছেন যে কীভাবে শেখ হাসিনাকে ভারতে রাখা যায়। আসুন দেখি। কলকাতার গণমাধ্যমটা বলছে যে শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ভারত সরকারের। বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমনকি যতদিন হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও আমাদের অনেক কি বলা যায় বক্তব্য এসেছে। কিন্তু ভারত সরকারের অবস্থান কঠোর, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত মেনে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে এই রুলসগুলো ফলো করতে আগ্রহী নয়। আর বলছে আপনার আচ্ছা ভারতের যে প্রণয় ভার্মা তিনি আপনার ডক্টর ইউনূসের সাথে যখন কথা বলেছেন সেখানে দুই দেশের অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এর মাঝখানে শেখ হাসিনাকে ভারত অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি সঠিক নয় দাবি করছে ভারত। ভারতের বক্তব্য, ভারতে আসার পর থেকে তিনি ভারতে রয়েছেন যে কূটনৈতিক প্রটোকলে সেটির নাম হচ্ছে অ্যামেন্ডেড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। 2018 সালের 15 জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভিসা ফ্রি রেজিমের একটি অধ্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতাপত্রের 1 এ ধারায় বলা হয়েছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা 45 দিনের মেয়াদে থাকতে পারেন একে অন্যের দেশে। অর্থাৎ 45 দিন শেষ হলেই কি শেখ হাসিনা সেখানে অবৈধ হয়ে যাবেন, তাকে কি বাংলাদেশে আসতে হবে? না, জানা যাচ্ছে 45 দিন শেষ হওয়ার পরেও যদি শেখ হাসিনা মনে করেন তাহলে এক্সটেন্ডেড টেম্পোরারি স্টে প্রথায় তাকে রাখাটা ভারত সরকারের আইনে বৈধ। সুতরাং বাংলাদেশের চাপে এই মুহূর্তে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে দেওয়া কিংবা বাংলাদেশ চাইলে তাদের কাছে মানে ফিরিয়ে দেওয়া এই সুযোগটা আপাতত নাই। বিনা ভিসায় থাকার কোনো দেশের নিয়ম মানে 90 দিন, আবার কোথাও 15 দিন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংক্রান্ত যে নিয়মটা আছে সে অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে 45 দিন, তো 1 মাস এখনও সময় আছে। আর 1 মাসের মধ্যেই আপনার যে চুক্তিটা আছে যে টেম্পোরারি স্টে ভিসা, একটা এখন দেখেন যে কোনো দেশের সরকার নতুন একটা আইন করতে পারে। আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, ভারতের কূটনীতিকরা মনে করছেন অথবা ভারত সরকার বিরোধী দল সবাই কিন্তু একজোট, আমরা এটাকে অবশ্যই খেয়াল করেছেন। তো তারা চাচ্ছে যে শেখ হাসিনা সেখানে থাকুক। তো এটা আসলে কখনোই সম্ভব না যে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিবেন। আর পলিটিক্যালি যুক্তরাজ্যের তারেক রহমান দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে কিন্তু এটা সম্ভব হয় নাই। তবে ভারত থেকে সম্ভবত বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে শাস্তি দিয়েছিল, সেইটা এক হিসাব, বাট শেখ হাসিনার হিসাবটা আলাদা। তো আপাতত আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন নিশ্চিতে থাকবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।